বাংলার ইতিহাস মানে শুধু রাজাদের কাহিনী নয়। আজ এক অন্য কাহিনী বলবো, এক ডাকাতের গল্প। আজ থেকে প্রায় ২০০ বছর আগের কথা। ভেবে দেখুন তখন বাংলার অবস্থা কেমন ছিল। ঘন জঙ্গল চারিদিকে, ইংরেজ শাসন, নীলকর সাহেবদের অত্যাচার, গরিব প্রজাগণ, অত্যাচারী জমিদার, আর এরই মধ্যে আবির্ভাব ঘটল এক রবিনহুডের। রবিনহুডের নাম নিশ্চয়ই আমরা কম বেশি শুনেছি। এই বাংলার বুকেও একসময় দাপিয়ে বেড়াতো এক রবিনহুড। বাংলার সেই কিংবদন্তি ডাকাত সর্দারের নাম রঘু ডাকাত। তবে সেই সময় শুধু যে রঘু ডাকাত একমাত্র ডাকাত ছিল এই রকম নয়। বাংলায় তখন দাপিয়ে বেড়াতো অনেক ডাকাত। সেকালের ডাকাতদের একটা নায়কদের মতন ব্যাপার ছিল। যার বাড়িতে ডাকাতি করবে তাকে আগাম চিঠি দিয়ে, নরবলি দিয়ে, কালী পুজো করে, মাথায় লাল ফেটি বেঁধে, কপালে রক্ত তিলক এঁকে, রন পা চড়ে সদল বলে ডাকাতি করতে আসতো তারা। রঘু ডাকাতকে নিয়ে গল্প কথার শেষ নেই। তাকে নিয়ে লেখা হয়েছে অসংখ্য গল্প, উপন্যাস, তৈরি হচ্ছে সিনেমা। এইসব অজস্র জনশ্রুতির মধ্যে থেকে আসল সত্যিটাকে বের করে তোমাদের সামনে রাখার চেষ্টা করেছি। নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ। তোমরা কোথা থেকে ভিডিওটি দেখছো সেটা যদি একটু কমেন্ট করে জানাতে, তাহলে আমার বুঝতে সুবিধা হতো যে আমার ভিডিওটা কোথায় কোথায় পৌঁছেছে। তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প, রঘু ডাকাত। রঘু ডাকাতের প্রকৃত নাম ছিল রঘু ঘোষ। তবে প্রকৃতপক্ষে তার বাড়ি কোথায় ছিল বলা খুব মুশকিল, কারণ ডাকাতরা কখনো এক জায়গায় স্থায়ীভাবে থাকতে পারত না। তবে নদিয়া, কলকাতা, হুগলি, ২ পরগনাতে তার অবাধ বিচরণ ছিল। এক দরিদ্র কৃষক পরিবারে তার জন্ম। সময়টা অষ্টাদশ শতাব্দীর শেষ দিক। বাংলার এইসব অঞ্চলে তখন দাপিয়ে বেড়াচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আর গ্রাম বাংলায় অত্যাচার চালাচ্ছে নীলকর সাহেবরা। যেসব চাষিরা নীল চাষে আপত্তি জানাতো তাদের পেয়াদা দিয়ে তুলে আনত তারা। এমনই ঘটনা ঘটেছিল রঘু ডাকাতের বাবার সাথে। তিনি ছিলেন একজন সাধারণ চাষি। নীল চাষে রাজি না হওয়ায় নীলকর সাহেবদের পেয়াদা এক রাতে তাকে তুলে নিয়ে যায়। সাহেব কুঠিতে ভয়ঙ্কর অত্যাচারে মারা যান রঘুর বাবা। রঘু তখন কিশোর। ছেলেবেলা থেকে তিনি লাঠি খেলায় পারদর্শী। তার মনে জ্বলতে থাকে প্রতিশোধের আগুন। তার মতন আরও কয়েকজনকে জোগাড় করে রঘু দল তৈরি করে ফেলে। দলবল নিয়ে একের পর এক নীলকুঠিতে চড়াও হয় রঘু ঘোষ। লুটপাট চালায় ও ডাকাতি শেষে জ্বালিয়ে দেয় নীলকরদের ঘরবাড়ি। ধীরে ধীরে এলাকার অত্যাচারী জমিদার মহাজনদের ত্রাস হয়ে ওঠে রঘু ডাকাত। সদল বলে বড় লোকদের টাকা পয়সা লুট করা শুরু করেছিল তারা, আর লুটের জিনিসপত্র ভাগ করে দেন ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে। ফলে সাধারণ মানুষের কাছে রঘু ডাকাত ছিল মাসিহার মতো। যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময় হুগলি, বর্ধমান, নদিয়া, বারাসাত, ২ পরগনা, হাওড়া, মুর্শিদাবাদ, এমনকি কলকাতাতেও অসংখ্য ডাকাতের উপদ্রব ছিল। সাধারণ মানুষ ছাড়া জমিদার ও ইংরেজরাও এইসব ডাকাতের ভয়ে তটস্থ হয়ে থাকতেন। ফলে ইংরেজরা ডাকাত সমস্যার সমাধানের পথ খোঁজেন। প্রতিটি থানায় খোলা হয় ডাকাত ধরার আলাদা দপ্তর। সব থানায় রেড অ্যালার্ট জারি করা হয় ডাকাত বেঁধে জেলে ভরার জন্য। ফলে ডাকাতরা মাঝে মাঝে গা ঢাকা দিত। এক জায়গায় তারা বেশি সময় থাকতো না। তাই রঘু ডাকাতের স্থায়ী ডেরা নির্ধারণ করা সম্ভব না। তবে অনেক ঐতিহাসিকরা বলেন রঘু ডাকাত ছিল খাস কলকাতার মানুষ। রঘু ডাকাত কোথায় থাকতেন তা ঠিক করে কেউ জানতো না। ফলে তাকে ধরাও ছিল শক্ত। তবে নৈহাটি থানা, বারাসাতের কদমগাছি থানা থেকে হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা ছিল তার ডাকাতির মুক্তাঞ্চল। রন পা চড়ে ২০-৩০ মাইল পথ অতিক্রম করে ডাকাতি সেরে সহজেই ফিরে আসত রঘুর দল। সপ্তগ্রাম বন্দরে কোনো জাহাজ এলে তা রঘু ডাকাতের খপ্পরে পড়ত। বাঁশবেড়িয়া অঞ্চলে ত্রাস ছিল রঘুর ডাকাত দল। ব্রিটিশ পুলিশ তাড়া করলে তারা গা ঢাকা দিত ফরাসি অধিকৃত চন্দননগরে। কখনো কখনো পিটিয়ে মারা হতো অত্যাচারী শোষক জমিদার যোদ্ধাদের।
আর লুণ্ঠিত টাকা পয়সার সবটাই ভাগ বাটোয়ারা করে দেয়া হতো সাধারণ গরিব চাষিদের মধ্যে। এই সব কারণের জন্য সাধারণ মানুষের মধ্যে দিন দিন বাড়ছিল রঘু ডাকাতের জনপ্রিয়তা, বাড়ছিল তার শক্তিও। প্রায় এক অঘোষিত যুদ্ধ শুরু করে দিয়েছিল তারা অত্যাচারী জমিদারদের বিরুদ্ধে। আত্মবিশ্বাস এতটাই বেশি ছিল এই ডাকাতদের যে ডাকাতির আগে অগ্রিম চিঠি পাঠিয়ে অপরপক্ষকে জানিয়ে ডাকাতি করা হতো, রীতিমতো বলে কয়ে ডাকাতি আর কি। অর্থাৎ যার বাড়িতে ডাকাতি করা হবে তাকে আগে থেকে চিঠি পাঠিয়ে ডাকাতির দিন ও সময় বলে দেয়া হতো এবং পরে ঠিক সেই দিনেই সেই সময়েই ওই বাড়িতে ডাকাতি করে আসা হতো। এই চিঠি যারা পেত তাদের মনের অবস্থা হতো খুব করুণ। গ্রামের বেহাল যোগাযোগ ব্যবস্থাও এক্ষেত্রে সহায় হতো ডাকাত দলের। থানায় যোগাযোগ করে পুলিশ পেয়াদার ব্যবস্থা করতে করতেই ডাকাতির দিন এসে যেত। ডাকাতির ব্যাপারে রঘুর দল ছিল অপ্রতিরোধ্য ও নিষ্ঠুর। এক্ষেত্রে তাদের ভাগ্যকেও সুপ্রসন্ন বলতে হয়। বহু চেষ্টা করেও পুলিশের জালে একবারের জন্যও ধরা পড়েনি রঘু ডাকাত। রঘু ডাকাত একজন বিখ্যাত লাঠিয়াল দস্যু ছিল। তার হাতে সবসময় একটা লম্বা লাঠি থাকত। শিকারী নামে একদল লোক রঘু ডাকাতের দলে ছিল। কৃষ্ণনগরের একজন রাজা লখনৌ থেকে শিকারীদের বাংলাতে আনেন। তখন কৃষ্ণনগরের চারিদিকে ছিল ঘন বন জঙ্গল। সেই বন জঙ্গলে নানা জাতীয় হিংস্র জন্তুর বাস ছিল। রাজা তাদেরকে দিয়ে এইসব বন্য জন্তু শিকার করবার জন্য এখানে এনে বসবাস করতে দিয়েছিলেন। তাদের জীবিকা নির্বাহের উপায় ছিল পশু শিকার ও ডাকাতি। শিকারীরা ধীরে ধীরে সংখ্যায় বেড়ে গেল এবং বাংলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ল। পুলিশ নিয়েও একটি মজার কাহিনী প্রচলিত আছে রঘু ডাকাতের জীবনে। তার উপদ্রব তখন তুঙ্গে। নৈহাটি থানার বড়বাবু তখন দুর্গাচরণ চক্রবর্তী। দুর্গাচরণের সঙ্গে সুখসাগরের জমিদারের বেশ ভালো সম্পর্ক। ফলে জমিদারের কথায় রঘু ডাকাতকে ধরার একটা মস্ত বড় চাপ ছিল তার মাথার ওপর। কিন্তু রঘুর পাত্তা নেই। নানা রকমের ফন্দি এঁটেও কিছুতে রঘুকে ধরা যাচ্ছে না। হঠাৎ একদিন বড়বাবু একটি চিঠি পেলেন। তাতে লেখা, দারোগা বাবু, আপনার সাথে দেখা করতে আসছি। ইতি সেবক রঘু। দারোগার তো চক্ষু চড়ক গাছ। রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দেয়া হয়েছে তাকে। থানায় সেপাই বাড়ানো হলো আর আঁটোসাঁটো করা হলো সব কিছু। এবার যে করেই হোক রঘুকে ধরতে হবে। সুখসাগরের জমিদারের সাথে দারোগাবাবুর বেশ বন্ধুত্বের সম্পর্ক ছিল। সেদিন জমিদার মশায়ের নাতির জন্মদিন। দারোগাবাবু নিমন্ত্রিত হয়েও কোনো কারণে উপস্থিত থাকতে পারেননি। দারোগাবাবু কাজকর্ম সেরে থানায় বসে একটু আয়েশ করছেন। এমন সময় এক জেলে দুটি মাছ নিয়ে উপস্থিত। মাছ দুটি দারোগাবাবুর সামনে নামিয়ে কাপড়ের খুঁট থেকে একটি চিঠি বের করল জেলেটি। চিঠির মর্ম এই, নাতির অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি বলে জমিদার মশাই পুকুরে ধরা দুটি প্রমাণ আকারের মাছ এই বিশ্বস্ত লোকটির হাতে দিয়ে পাঠিয়েছেন। চিঠি পড়ে এবং মাছ পেয়ে দারোগাবাবু যে কেবল খুশি হলো এমনটাই নয়, জেলেটিকে বকশিশ অবধি দিলেন। এই ঘটনার দিন কয়েক পরেই দারোগা দুর্গাচরণের কাছে একটি চিঠি এসে উপস্থিত। তাতে লেখা, আমি কথা দিয়েছিলাম আপনার সাথে সশরীরে একবার দেখা করে আসব। আমি কিন্তু কথা রেখেছি। ও হ্যাঁ, মাছটা কেমন খেলেন? ইতি আপনার সেবক রঘু। একবার বন্ধু বান্ধবদের মধ্যে আড্ডা চলাকালীন সময়ে রঘু ডাকাতের প্রসঙ্গ উঠলে জমিদার বিনোদবাবু বলেছিলেন, যত বড় দুঃসাহসিক লোক হন না কেন, রঘু ডাকাতের সাধ্য নেই এই বাগান বাড়িতে আসার। কোনোভাবে রঘু ডাকাতের কানে এই কথাগুলি পৌঁছায়। ব্যাস, আর যাবে কোথায়? দিন কয়েকের মধ্যেই বিনোদবাবুর কাছে একটি চিঠি এসে উপস্থিত। তাতে লেখা, শীঘ্রই আপনার সঙ্গে বাগান বাড়িতে দেখা হবে। বিনোদবাবু ভালোই বুঝলেন এই চিঠির অর্থ কী। নৈহাটি থানার দারোগাবাবু দুর্গাচরণ চক্রবর্তীর কাছে খবর গেল। পুলিশ বাহিনী নিয়ে দারোগাবাবু নিজে এসে হাজির হলেন বাগান বাড়িতে। রঘু ডাকাতকে ধরার এই সুযোগ হাতছাড়া করতে তিনি রাজি নন। দিন কয়েকের মধ্যেই বিনোদবাবুর সাথে দেখা করতে এলেন
দামি গাড়ি চলে দামি পোশাক পরে শ্যামবর্ণ দীর্ঘাকায় এক বাবু গোছের লোক। চাকর দারোয়ানরা খাতির করে বাবুটিকে বিনোদবাবুর কাছে নিয়ে গেল। বিনোদবাবু তার জমিদারিতে ত্রিবেণীর কাছে একটি ছোট তালুক পত্তনি দেওয়ার কথা ভাবছিলেন। আগত বাবুটি নিজের নাম জানালেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এই তালুকটি পত্তনি নেয়ার ব্যাপারেই তার উৎসাহ। অগ্রিম 100 টাকা দিয়ে কাগজের লেখাপড়াও হলো। এদিকে রঘু ডাকাত আর এলো না দেখে পুলিশ বাহিনী হতোদ্দাম হয়ে ফিরে গেল। দারোগাবাবুও ফিরে গেলেন। বিনোদবাবুও নিজের বন্ধু মহলে সগর্বে বলে বেড়াতে লাগলেন যে, কই, রঘু ডাকাতের কলিজার দম তো হলো না আমার বাগান বাড়িতে আসার। কিছুদিন পরেই এক রাত্রির অন্ধকারে বাগান বাড়ির পাশের নদীতে এক ছিপ নৌকা এসে উপস্থিত। তা থেকে বাগানের বড় বড় গাছ বেয়ে চুপি চুপি উঠে এলো একদল লোক। তাদের পথ দেখিয়ে নিয়ে চলল একজন শ্যামবর্ণ দীর্ঘাকায় লোক। প্রহরীরা ঘুমের ঘোরে টের পেল না কিছুই। তারপর প্রহরীদের অস্ত্রশস্ত্র কেড়ে নিয়ে তাদেরকে ভয় দেখিয়ে চলল লুটপাট। সেই শ্যামবর্ণ দীর্ঘাকায় চেহারার লোকটি স্বয়ং বিনোদবাবুকে ঘুমন্ত অবস্থায় হাত পা মুখ বেঁধে তার সামনে একটি চিঠি রেখে গেলেন। তাতে দিন কয়েক আগে একটি তালুক পত্তনি দেওয়ার জন্য যেমন ধন্যবাদ দেয়া হয়েছিল, তেমনি সদর্পে জানান দেয়া হয়েছিল যে কথা রাখতে রঘু ডাকাত এসেছিল। অবশেষে বিনোদবাবু অবধি সহাস্যে মানলেন রঘু ডাকাত ডাকাবুকই বটে। তবে কিনা জমিদারির খানিক অংশ পত্তনি নিয়ে এখন তিনি বিনোদবাবুর প্রজা হয়েছেন। যেদিন রঘু পত্তনি নিতে বাবু সেজে এসেছিলেন সেদিন সশরীরে উপস্থিত ছিলেন দারোগা দুর্গাচরণ বাবুও। বলা বাহুল্য, এইবারেও তিনি দিন কয়েক পরে রঘুর একটি চিঠি পান। তাতে লেখা ছিল, 2 বার আপনার সাথে দেখা করে আসলাম, ধরতে পারলেন না তো। গরিব দুঃখীদের কষ্ট তিনি সহ্য করতে পারতেন না। নিজের যতটুকু ক্ষমতা তাই দিয়ে সেই কষ্ট লাঘব করবার চেষ্টা করতেন। একবার চূর্ণী নদীর তীরে কোনো এক গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারের মেয়ের বিয়ে। বরযাত্রী নদী তীরে নৌকা বেঁধে অপেক্ষা করছে। পাত্র কুলীন। সেকালে কুলীন ব্রাহ্মণ পাত্রের বড়ই চাহিদা ছিল। তাই কুলীন পাত্রস্থ করতে মেয়ের বাবাকেও দিতে হতো মোটা অঙ্কের পণ। সেই পণ নিয়ে গণ্ডগোল হওয়ায় বরকর্তা বেঁকে বসেছেন। পণের হিসেব আগে বুঝে না নিয়ে তিনি বরকে নিয়ে যাবেন না। খবর পেয়ে রঘু ডাকাত চূর্ণী নদীর তীরে সশরীরে উপস্থিত। রঘু হেঁকে বরকর্তাকে বলল, ঠাকুর, তুমি যেই হও, ভালোই ভালোই বিয়ে বাড়ি চলো, নয়তো নৌকা শুদ্ধ তোমাদের তুলে নিয়ে যাব। লোকটির স্পর্ধা দেখে অবাক বরকর্তা জিজ্ঞেস করলেন, আমাদের আদেশ করবার কে হে তুমি? উত্তরে রঘু ডাকাতের নাম শুনে বরকর্তা কাঁপতে কাঁপতে বড় বরযাত্রী বিয়ে বাড়িতে হাজির। এও শোনা যায় পণের সমস্ত টাকা নাকি স্বয়ং রঘু ডাকাত মিটিয়ে দিয়েছিলেন। বাংলার ডাকাতদের অধিকাংশই মা কালীর পরম ভক্ত ছিল। অমাবস্যার রাতে ভক্তি সহকারে কালী পুজো করে সিঁদুর আর বলির রক্ত মেশা তিলক পরে তবেই লুটপাটে বের হতো তারা। আর রঘু ডাকাতের কালী ভক্তির গল্প সে তো প্রায় মিথ হয়ে গেছে। যে 7টা গ্রাম নিয়ে সপ্তগ্রাম বন্দর, তার অন্যতম গ্রাম বাসুদেবপুর। সপ্তগ্রাম থেকে পাণ্ডুয়ার দিকে যেতে পূর্ব দিকে নেমে গেছে এক পায়ে চলা পথ। জঙ্গলের ভেতর দিয়ে এই পথ এঁকে বেঁকে গিয়ে মিশেছে সুদূর গঙ্গা তীরে ত্রিবেণীতে। এটা সেই সময়ের কথা যখন গরুর গাড়ি ভিন্ন যানবাহন ছিল না। সাধারণ মানুষ পায়ে হেঁটেই পাড়ি দিত ক্রোশের পর ক্রোশ পথ। ত্রিবেণীতে গঙ্গা স্নানের সংকল্প নিয়ে সেই সময় বহু পুণ্যার্থী মানুষের যাতায়াত ছিল ঘন জঙ্গলে ঢাকা এই সুড়িপথে। আপাত দৃষ্টিতে ছায়া সুনিবিড় শান্ত হলেও ভুক্তভোগীরা জানতেন এই পথ কত ভয়ঙ্কর। এই পথের উত্তর পারে বাগটি গ্রাম। এই বাগটি জয়পুর গ্রামেই সেই সময় আস্তানা গেড়েছিল রঘু ডাকাতের দল। তারা দিনের বেলা আর 5টা সাধারণ মানুষের মতন ক্ষেত মজুরের কাজ করত আর
সূর্যাস্তের পর রাতে তারা এলাকার ধনী ও প্রভাবশালীদের বাড়িতে ডাকাতি করত। রঘু ঘোষ কলকাতার মানুষ না বাইরের, সেই বিতর্ককে সরিয়ে রেখে কিছু দূর এগোলে দেখতে পাওয়া যায় রঘু ডাকাতের নিজের হাতে প্রতিষ্ঠা করা এক গ্রামের। ইংরেজরা তখন রঘু ডাকাতের পেছনে মরিয়া হয়ে পড়ে আছে, কিছুতেই নাগাল পাওয়া যাচ্ছে না তার। এদিকে রঘু ডাকাত পালিয়ে বেড়াচ্ছেন পুলিশের চোখে ধুলো দিয়ে। পান্ডুয়া নামে এক গ্রামে প্রথমে আশ্রয় নেন তিনি। তারপর সেই এলাকা নিরাপদ নয় দেখে আশ্রয় নেন দেবীপুরের পাশের ঘন জঙ্গলে। এখানে বলে রাখি, রঘু ঘোষের ভাই ছিলেন বিধুভূষণ ঘোষ। বিধুভূষণও রঘুর এই ডাকাত দলের অন্যতম সদস্য ছিলেন। দুই ভাই মিলে যখন গা ঢাকা দেন দেবীপুরের ঘন জঙ্গলে, তখন অদ্ভুত এক বাসনা জাগে রঘুর মনে। এই জঙ্গলে তিনি গ্রাম স্থাপনের সিদ্ধান্ত নেন। রাতের আধারে তিনি একে একে ঘোষাল, চট্টোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, মুখোপাধ্যায়, ভট্টাচার্য 5 ঘর ব্রাহ্মণ আনেন এই গ্রামে। এদের দ্বারা প্রতিষ্ঠিত হয় রঘু ডাকাতের গ্রাম। রাতের অন্ধকারে প্রতিষ্ঠিত হয়েছিল বলে এই গ্রামের নাম নিশিনগর। পরবর্তীকালে গ্রামের নাম পাল্টে রাখা হয় নিশিরাগড়। এইভাবেই ঘন জঙ্গলের মধ্যে রঘু ডাকাত গড়ে তোলেন একটি গ্রাম। কার্তিকের অমাবস্যা তিথি, কিন্তু সেই দিনই পথঘাট আশ্চর্য নিঝুম, জনমানব শূন্য। রঘু পড়লেন মহাবিপাকে। মায়ের বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে, এদিকে বলির দেখা নেই। ঠিক সেই দিনই নিজের বাড়ি হালি শহরে ফিরছেন সাধক শ্রেষ্ঠ রামপ্রসাদ। তাড়াতাড়ি ত্রিবেণীর গঙ্গাঘাটে যাওয়ার উদ্দেশ্যে দৈব দুর্বিপাকে রঘু ডাকাতের কুখ্যাত জঙ্গলে পা রাখেন তিনি। আর যাবে কোথায়? বলি দেওয়ার উদ্দেশ্যে তাকেই বেঁধে মন্দির প্রাঙ্গণে নিয়ে আসে রঘু ডাকাতের সাঙ্গপাঙ্গরা। মায়ের সামনে বলির জন্য প্রস্তুত করা হয় রামপ্রসাদকে। হাসি মুখে মায়ের ইচ্ছে জ্ঞান করে ডাকাত দলের সব অত্যাচার সহ্য করেন তিনি। সামনে রক্ত জবাই সাজানো হাঁড়ি কাঠ, খাঁড়া নিয়ে দাঁড়িয়ে আছে জল্লাদ। কিন্তু মরে গেলে মাকে তো আর গান শোনাতে পারবেন না, তাই মৃত্যুর আগে মা কালীর সামনে শেষবারের মতো একটি গান গাওয়ার অনুমতি চান তিনি। মায়ের কৃষ্ণবর্ণা মূর্তির দিকে তাকিয়ে গেয়ে ওঠেন রামপ্রসাদ। তিলেক দাঁড়া ওড়ে সমন বদন ছেড়ে মাকে ডাকি। সেদিন সাধক কবি রামপ্রসাদের গলায় এই গান শুনে কি ভাবান্তর হয়েছিল রঘু ডাকাতের তা বলা খুবই মুশকিল। জনশ্রুতি মতে সেদিন রামপ্রসাদের বদলে আরাধ্য দেবী কালীকেই দেখেছিলেন রঘু। তক্ষুনি রামপ্রসাদকে সসম্মানে মুক্তি দেন তিনি, ক্ষমা চান কবির কাছে। আর তারপর থেকেই মা সিদ্ধেশ্বরীর সামনে নরবলি দেওয়ার প্রথা একেবারে বন্ধ করে দেন রঘু ডাকাত। এই রঘু ডাকাতের হাতেই প্রতিষ্ঠা পেয়েছিল চিত্তেশ্বরী সর্বমঙ্গলা কালী। বলা হয় রঘু ডাকাত কখনোই রক্ত বস্ত্র পরে মায়ের পূজা করতেন না, বরং তিনি মায়ের পূজা করতেন পট বস্ত্র পরে। কারণ রঘু ডাকাত ছিলেন পরম বৈষ্ণব, তবে তিনি শাক্ত মতেই করতেন মা কালীর পূজা। তবে অনেকে মনে করেন রঘু ডাকাত মাত্র একজন ছিল না। বর্ধমান থেকে হুগলি, কলকাতা থেকে উত্তর 24 পরগনার জঙ্গলগুলিতে একাধিক রঘু ডাকাতের পরিচয় পাওয়া যায়। প্রত্যেক রঘু ডাকাতই মা কালীর ভক্ত ছিল। কালী আরাধনার পরেই তারা ডাকাতি করতে যেত। নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ। রঘু ডাকাতকে নিয়ে তৈরি এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমরা কার সম্পর্কে জানতে চাও বা কোন বিষয়ের উপরে জানতে চাও সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর তোমরা যারা এই চ্যানেলের নতুন দর্শক বন্ধু, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে। ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং ক্রিয়েটিভ সোলের পাশে থেকো। থ্যাংক ইউ।